বিবাহিতা নারী, আর আমার স্বামী বিদেশে থাকে। কিন্তু বিদেশে থাকলে কি হবে? আমি আমার স্বামীকে ছাড়া আর কাউকেই আমি ভালোবাসি না, আর কাউকে আমি পছন্দ করি না। কিন্তু বন্ধুরা, কিছুদিন হলো আমার বাগ্নি এসেছে। সে আসলে মূলত গ্রামে থাকে, এখন কলেজে উঠেছে, তো শহরে কলেজে ভর্তি হয়েছে। সো সে আসছে। সে দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তো আমি কি তার প্রেমে পড়ে যাব নাকি? না, এই ধরনের কোনো কাজ আমি করতেই পারি না। আসলে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, অনেক সুন্দর আছি, অনেক কিউট আছি। তো তোমরা দেখতেই পারতেছো আমাকে, আমি কতটা সুন্দরী। আসলে আমার হাজব্যান্ড আমাকে প্রথম দেখাতেই তিনি কিন্তু আমাকে বিয়ে করে ফেলেছিল। আমার জন্য তিনি একেবারে পাগল ছিল, মানে এতটা সুন্দরী ছিলাম আমি। ঠিক আছে, যাই হোক। তো এখন আসল মূল ঘটনায় আসি। বন্ধুরা, আমার নাম হচ্ছে ফারজানা, আর আমার বয়স এখন আপাতত খুব একটা বেশি না। ২৬ বছর বয়স বলতে পারো। ২৬ বছর কিন্তু খুব একটা বেশি না। আমার বাগনা, তার নাম হচ্ছে সিয়াম। আসলে সে আসলে আমারও বাগনা না, সে আসলে আমার হাজবেন্ডের বোনের ছেলে। ঠিক আছে, ওরা আসলে একটু গ্রামে থাকে, তো আর আমরা একটু টাউনের দিকে, একটু শহরে থাকি। আর ও যেই কলেজে ভর্তি হয়েছে, এখন আমাদের বাসা থেকে ওর কলেজ যেতে লাগে হেঁটে ১০ মিনিট। এই জন্য ওর মা এবং বাবা আমাদের বাসায় ওকে পাঠিয়ে দিয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি, তারপর হচ্ছে উনাদেরই তো মেয়ে, তাই না? উনাদের মেয়ের ছেলে এসেছে। হ্যাঁ, এখন তাকে তো দেখে শুনে রাখতে হবে, আপ্যায়ন করতে হবে, একটু আদর ভালোবাসা দিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে, না হলে যে আবার আমাদের বদনাম হবে। তাছাড়া আমার হাজবেন্ডও আমাকে বিদেশ থেকে ফোন করে বলে দিয়েছে, ওগো, আমার বোনের ছেলে আসবে। ঠিক আছে সিয়াম, ওকে একটু দেখে শুনে রাখো, একটু ভালো মন্দ খেতে দিও, রান্না বান্না করে দিও, আর ওর সঙ্গে যেন একদমই কোনো খারাপ ব্যবহার না করো। ছেলেটা কিন্তু খুবই ভালো, বুঝছো, মিষ্টি ছেলে আছে। ও কিন্তু তোমাকে কোনো কিছু বলবে না, বা তুমি কোনো কিছু ওর সঙ্গে রাগ করলেও ও কিন্তু কোনো কিছু তোমাকে বলবে না। একটু খেয়াল রাখো, বুঝছো। আসলে আমি তো বিদেশে আছি, ওর কোনো কিছু দেখাশোনা করতে পারবো না। তুমি মামি হিসেবে একটু দেখাশোনা করো ছেলেটাকে। এই কথা বলে আমার স্বামী আমার উপরে চাপিয়ে দিল। ওমা, তার কিছুক্ষণ পর দেখি আমার শ্বশুর এবং শাশুড়ি তারা এসে আমাকে বলতেছে, ফারজানা, তুমি শুনছো? ফারজানা, আমি তাদেরকে বললাম, হ্যাঁ মা, শুনছি, বলো। তারা তখন আমাকে বলল সিয়ামের কথা, যে সিয়াম নাকি আসতেছে, তাদের মেয়ের ছেলে আসতেছে সিয়াম। আমি যেন একটু ভালো মন্দ গোশ মুশ একটু রান্না করি, এবং তার জন্য যেন রান্না করে রাখি। ছেলেটা এসে নাকি ভাত টাত খেতে বসবে। আমি শ্বশুর শাশুড়িকে বললাম, ঠিক আছে আম্মা, আমি এখনই রান্না বসাচ্ছি। বন্ধুরা, তারপরে আমি গরুর মাংস, মুরগির মাংস, তারপর হচ্ছে বড় একটা ইলিশ মাছ আমি রান্না করলাম। বাগ্নি যেহেতু আসবে, শুনেছি সে নাকি একটু লাজুক, একটু কথাবার্তা কম বলে, তবে অনেক সুন্দর, আর ছেলেটা অনেক ভালো, মেধাবী একজন স্টুডেন্ট। যাই হোক, আমার তো আর নিজের কোনো ছেলে মেয়ে নেই। আসলে আমার স্বামী বিদেশে থাকে, তো প্রবাস জীবনে থাকার কারণে আমার আসলে নিজের কোনো ছেলেপেলে নেই। কারণ কি জানেন? কারণ উনি বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকেন। এখন আমার বাচ্চাটা কোথা থেকে আসবে বলেন তো বন্ধুরা? উনি যদি আমাকে ঠিকঠাক ভাবে মাল মশলা না দেয়, তাহলে কি বাচ্চা ওটো হবে নাকি? এই বাচ্চা নিয়ে আমার সংসারে মাঝে মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি আমাকে কত খুচাখুচি করে বাবা, সে কি আর বলা যায় তোমাদের? সে যে কত রকমের খুচা দেয় আমাকে, মাঝে মধ্যে মনে চায় কি যে করি। যাই হোক বন্ধুরা, আমি রান্নাবান্না শেষ করে আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে আমি গোসল টুসল সবকিছু সেরে নিলাম। তারপর গোসল টুসল করে আমি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিছুক্ষণ পর শুনতে পারলাম যে শাশুড়ির মোবাইলে কল দিয়েছে সিয়াম। সিয়াম নাকি অলরেডি আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছে, আর প্রায় ১০ মিনিটের মতো লাগবে আমাদের বাড়িতে আসতে। যাই হোক, কিছুক্ষণ ১০ মিনিট পরে দেখি সিয়াম চলে আসলো। ঘরের বেলটা কে যেন বাজালো বাহির থেকে। আমি বুঝতে পারলাম যে এটা আর কেউ না, এটা আমার বাগ্নে সিয়ামই হবে। আমি শাশুড়ি আম্মু এবং শ্বশুর আব্বাকে আমি বললাম, আপনারা থাকেন, আমি সিয়ামকে নিয়ে আসতেছি। এই কথা বলে আমি গেলাম। যাওয়ার পর বন্ধুরা, দরজাটা খুলে দিলাম। ও মা, দরজাটা খোলার পরে
সিয়ামের দিকে আমার চোখ দুটো যেন আটকে রইল। এত সুন্দর মানুষ হতে পারে? ওরে বাপরে, পোলা তো নয়, যেন আগুনেরই গোলা। হ্যাঁ, এত সুন্দর। সিয়ামের দিকে আমি যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সিয়ামও অনেকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে সিয়াম, আমি বুঝতে পারলাম সে লজ্জা বোধ করলো। সে লজ্জা পেয়ে তার চোখ দুটো নামিয়ে নিল এবং সে আমাকে বলল, আমি কি ভিতরে আসবো নাকি আমি বাহিরেই দাঁড়িয়ে থাকবো? আসলে বন্ধুরা, সিয়ামকে দেখার পর আমি যেন নজর একেবারেই সরাতে পারতেছিলাম না। আসলে এত সুন্দর ছেলে আমি দেখে অনেকটা ফিদা হয়ে গেছিলাম। সারাক্ষণ তো বাসার ভিতরে থাকে আর টিভিতে নায়ক নায়িকাদেরকে দেখি। আসলে নায়কদেরকে দেখতে দেখতে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই এরকম, কিন্তু এই প্রথম আসলে বাস্তব কোনো ছেলে দেখলাম। ছেলেটা আমার বাগনে প্রায় 6 ফুটের মতো লম্বা এবং তার চুলগুলো একটু লম্বা লম্বা, দাড়িগুলো চাপ দাড়ি এবং তার চোখে মুখে এক ধরনের একটা নেশা আছে। এই ছেলেকে দেখার পর আমি তো একেবারে মাতাল হয়ে গেছি এমন মনে হচ্ছে। তারপর আমি সিয়ামকে বললাম, হ্যাঁ অবশ্যই, কেন আসবে না? তুমি কি বাইরে থাকার মানুষ নাকি? আরে তুমি তো আমাদের ঘরের মানুষ, আসো আসো। এই কথা বলে তার হাতে আমি একটা ব্যাগ দেখতেছি। আমি বললাম, সিয়াম তুমি ব্যাগটা আমার কাছে দাও। কিন্তু সে আমার কাছে কোনোভাবেই ব্যাগটা দিতে চাইলো না। সে বলল, না আমার কাছে ঠিক আছে। এই কথা বলে সে আসলে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর আমার শাশুড়ি মা তাকে বলল, সিয়াম তুমি ওই যে তোমার মামির রুম হচ্ছে এইটা বড় রুম, তুমি এইটার পরের যে ছোট রুমটা, অর্থাৎ আমার যে বেডরুমটা আছে বন্ধুরা, আমার বেডরুমের পাশেই আর একটা ছোট একটা ফটিক রুম আছে, যেটা ছোট রুম, ঠিক আছে? ওই 1-2 জন মেহমান আসলে এইখানে কোনো রকম থাকে আর কি। তো সিয়ামকে ওই রুমে থাকার জন্য বলতেছে আমার শাশুড়ি মা। অবশ্য আমার হাজব্যান্ডও ঠিক একই কথা বলেছিলেন। তো সিয়াম এই কথা কোনো কিছু না ভেবে সে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর সিয়ামকে আমি এই ঘরে গিয়ে বললাম, সিয়াম, আমি তার ঘরে যেতেই দেখি সে কাপড় পাল্টাচ্ছিল। আসলে বাইরে থেকে এসেছো তো, তার প্যান্ট টি শার্ট পাল্টাচ্ছিল। ওফ, তার যা বডি বন্ধুরা! সে তার উপরের টি শার্টটা খুলে ফেলেছে, খুলে সে তার প্যান্টটা চেঞ্জ করতেছে, আর অমন সময় আমি গিয়ে দরজাটা খুলে ফেলি। ছেলেটা বড্ড লজ্জা পেয়ে গেছে। আমাকে দেখেই লজ্জা পেয়ে তাড়াতাড়ি ওর বডিতে একটা গামছা দিল আর আমাকে বলল, আরে মামি, তুমি আসবে আমার ঘরে, একটু নখ দিয়েও তো আসতে পারতে। এতদিন না হয় এই ঘরে কেউ ছিল না, এখন তো এই বাড়িতে একটা মানুষ এসেছে, তাই না? তুমি নখ দিয়ে আসবে না? কখন কোন অবস্থায় থাকে? আমি তাকে বললাম, ওরে বারে বা, তুমি কি মেয়ে মানুষ নাকি যে তুমি কখন কোন অবস্থায় থাকবে, যে তুমি তোমার শরীরে কাপড় না থাকলে সমস্যা হয়ে যাবে? আরে আমরা হচ্ছি মেয়ে মানুষ, বুঝছো? সমস্যা হলে তো আমাদের হবে। তোমরা ছেলে মানুষ, তোমরা তো এই উলঙ্গ হয়ে একদম শুয়ে থাকলেও তোমাদের এইসব কোনো কিছু ম্যাটার করে না। সে আমাকে বললো, ও তাই নাকি? আমার কাছে ম্যাটার করে। এখন আপনি বেরিয়ে যান, আমি কাপড় চেঞ্জ করে আমি আসতেছি। তারপর আপনার যত কথা আমি সব কিছু শুনবো। এই কথা বলে সিয়াম আমার কাছ থেকে সে চলে গেল। তখন আমি তাকে বললাম, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। ছেলে মানুষের এত লজ্জা ভালো না, বুঝছো? বেশি লজ্জা কিন্তু মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই কথা বলে আমিও চলে আসলাম। তারপর সে আমাকে বলল, আরে মামি, আমি ছোটবেলা থেকে একটু এরকম। আসলে বন্ধুরা, আমার যখন বিয়ে হয় আমার হাজব্যান্ডের সঙ্গে, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে রাজীব। উনি একজন প্রবাসী মানুষ, দেশে আসছিলেন। আর উকিল দেখে আমাকে, আসলে উনি দেখে আমাকে ফিদা হয়ে গিয়েছিলেন। উনি আমাকে বিয়ে করে ফেলেছেন, ঠিক আছে? তো আমি আসলে সিয়ামকে ওইভাবে খুব একটা বেশি চিনি না। আমার যখন বিয়ে হওয়ার সময় সে আসলে এসেছিল আমার বিয়েতে, তখন ওই টুকটাক একটু আর কি দেখা, বাট ওইভাবে তার সঙ্গে আমার দেখা হয় নাই, বা খুব একটা বেশি যে আগে থেকে পরিচয় ছিল বা আলাপচারিতা ছিল তাও কিন্তু না। আর আমার বিয়ে হয়েছে প্রায় 8 বছর হয়ে গেছে। আর এতদিন ও আসলে ছোট ছিল, তখন আরো বেশি ছোট ছিল। তখন এত বেশি কিউটও ছিল না, আর একটু লম্বা ছিল, কিন্তু এত বডি বাডি তখন এত কিছু ছিল না। মানে একটু ওই সাধারণ ছেলেরা যেভাবে থাকে, তখন সে ওই 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 রকম অনেকটাই ছিল আর কি। তো যাই হোক, এখন তো এই 8 বছরে আমি দেখতেছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একেবারে নায়কদের মতো হয়ে গেছে। তাছাড়া ওকে দেখলেই আমি আসলে নিজেকে একেবারেই ঠিক রাখতে পারি না। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা সত্যি কথা।
তারপর সিয়াম কিছুক্ষণ পরে সে কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরল। লুঙ্গি পরে সে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল টুসল করে সে আবারও একটা জর্জেট একটা প্যান্ট পরে, পাতলা চিতলা একটা প্যান্ট পরে আর একটা টি শার্ট পরে সে খাবার খেতে ডাইনিং রুমে আসলো। ডাইনিং রুমও আমার শ্বশুর এবং শাশুড়ি এবং আমি আর সিয়ামের জন্য আমরা প্রায় আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছি। সে গোসল শেষ করে অবশেষে মহারাজা আসলো। আমি সিয়ামকে বললাম, সিয়াম তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। সিয়ামকে আমি সাদা ভাত এবং ইলিশ মাছটা প্রথম দিলাম, মাংসগুলো পরে দেই। সে আমাকে বলল, মামি আমাকে না দিয়ে আপনি খান তো, আপনি অনেকটা শুকিয়ে গেছেন। বিয়ের সময় আপনাকে কত মোটা ফাজা দেখেছিলাম, এখন মামাও দেশে নেই, আপনিও মনে হচ্ছে চিকন হয়ে গেছেন, মামি আপনি খান। আমি তাকে বললাম, বাহ মামির দিকে এত খেয়াল রাখো। হ্যাঁ, যাক শুনে বেশ খুশি হলাম। আমি সিয়ামকে খাবার টাবার দেওয়ার পরে আমার শাশুড়ি মা আমাকে বলতেছে, শোনো ফারজানা, রাজীবের বউ শোনো, আসলে আমার বড় মেয়ের ছেলে এটা বুঝছো, ও আসলে খুব একটা বেশি আমাদের বাড়িতে আসে না, ও এখানে কলেজে ভর্তি হয়েছে তো, আর ও কিন্তু একটু লজ্জা পায়, তুমি ওর একটু খোঁজ খবর রাখো, একটু দেখাশোনা করো। আর ছেলেটা একটু অলস, একটু ঠিকভাবে গোসল গোসল করলো কিনা, খাবার দাবার খেয়েছে কিনা, বা কলেজে ঠিকভাবে যায় কিনা, তুমি ওকে একটু খেয়াল টেয়াল রাখো বৌমা, তোমার নিজের ছেলের মতোই ওকে তুমি দেখে রাখো, ঠিক আছে? তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা সিয়ামকে নিয়ে আপনার কোনো টেনশন কোনো কিছুই করতে হবে না, ওকে নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না, আপনি ওর সমস্ত টেনশন আমার উপরে ছেড়ে দেন, আমি ওকে খুব ভালোভাবে খেয়াল রাখবো। আরে সিয়াম তো আমাদেরই ছেলে, আপা আসে নাই তো কি হয়েছে? হ্যাঁ, সিয়ামকে দেখে রাখার সম্পূর্ণ দায়ভার এবং দায়িত্ব সব কিছু আজকে থেকে আমি নিয়ে নিলাম। সিয়াম কলেজে কখন যাবে, কখন আসবে, সিয়াম তুমি শুধু আমাকে বলো, তুমি কখন খাবার খাবে, সব কিছু আমাকে বলো, আজকে থেকে আমি সব কিছু তোমার দায়িত্ব নিলাম। আর শোনো, আমি তোমার মামি হই বুঝছো, আমার কাছে তুমি কোনো কিছু লজ্জা টজ্জা কোনো কিছু পাবে না, আমার কাছে কোনো কিছু লুকাবে না, আমি এইটা তোমার কাছে আশা করি। তখন সিয়াম বলতেছে, মামি না, এই তুমি নানির কথা এত পাগল হইও না তো, নানি কি বললো না বললো তুমি এত মানে হইও না তো, ঠিক আছে আমার খাওয়া শেষ, আমি এখন উঠি। তখন আমি সিয়ামকে বললাম, সিয়াম তুমি কি খেলে, মাছের মাথাটাই তো ভালোভাবে খেলে না, মাংসও তো খেলে না। সিয়াম বলতেছে, আরে মামি এত টায়ার্ড হয়ে এসেছি না এই গাড়ি দিয়ে, আসলে আর করতে পারতেছি না, তো আজকে আমি গেলাম মামি, আরেকদিন আসবো না। এই আমি উঠলাম, আমি এখন একটু বাইরে যাব, একটু দেখি শহরটা ঘুরে ফিরে। এই কথা বলে সে একটু বাহিরের দিকে গেল। তখন আমি শুনলাম আগামীকাল 10টায় মনে হয় ওর অ্যাডমিশন কলেজের, মানে প্রথম দিন গিয়ে উপস্থিতি হতে হবে। তখন আমি সিয়ামকে বললাম, আচ্ছা ঠিক আছে তাহলে যাও। তারপর বন্ধুরা, সিয়াম ও আসলে খুব বেশি পড়াশোনায় মনোযোগী। আমি যতটা দেখলাম এই যুগের ছেলে মেয়েরা, আমি বেশিরভাগই দেখলাম অনেকেই আছে না যে একটু মোবাইল টিপাটিপি করে বা টিকটক দেখে বা একটু ফেসবুক বেশি চালায়, কিংবা দেখা যায় ওর মতো এই ছেলেরা কিন্তু এই বয়সে একটু মেয়েদের প্রেমে কিন্তু হাবুডুবু খায়। হ্যাঁ, মেয়েদের সঙ্গে বেশিরভাগ এই রিলেশনের সম্পর্কে কিন্তু জড়িয়ে থাকে। কিন্তু একটা বিষয় আমি খুব অবাক হলাম, সিয়ামের ভিতরে এই সমস্ত কোনো কিছুই আমি দেখলাম না। ছেলেটাকে এই জায়গাতে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আসলে এইরকম ছেলে পাওয়া আজকাল কিন্তু ভাগ্যের ব্যাপার। ও আসলে সারাক্ষণ পড়াশোনা করে, ও কিছুক্ষণ আগে বাহির থেকে এসে পড়াশোনায় মনোযোগী দিয়েছে। পড়াশোনা করতে করতে রাত বেজে গেল প্রায় 10:30। এদিকে শ্বশুর শাশুড়ি ওর জন্য অপেক্ষা করতে করতে খেয়ে তারা তাদের রুমে চলে গেছে, কারণ তারা মুরব্বী মানুষ, ঘর থেকে খুব একটা বেশি বের হয় না, আগের মতো তো একটা বেশি হাঁটাচলা করতেও পারে না। তো আমাকে তারা বলল, বৌমা তুমি সিয়াম পড়াশোনা শেষ করলে ওকে তুমি একটু খাওয়া দাওয়া শেষ করে তুমিও তোমার মতো ঘুমিয়ে পড়ো, আমরা গেলাম বৌমা। এই কথা বলে তারা চলে গেল। এদিকে সিয়াম খুব বেশি পড়াশোনায় মনোযোগ। এই আবার আমার বিদেশ থেকে আমার হাজব্যান্ড আমাকে কল দিচ্ছে, দিয়ে বলতেছে, কি ব্যাপার? আমি তাকে বলতেছি, এই তো ভালো, যাক আজকে সারাদিন তো আমাকে তুমি একটা কলও দিলে না, এই বুঝে আমার কথা মনে পড়েছে, এই যে একটা সুন্দর একটা বউ রেখে তুমি বিদেশে বসে আছো,
এত টাকা পয়সার তো দরকার নেই, এত টাকা পয়সা দিয়ে কি করব? হ্যাঁ, জীবন যৌবন যদি নাই থাকে তাহলে শেষ বয়সে এত টাকা পয়সা দিয়ে কি হবে বলো? আজকে মরে গেলে কালকে 2 দিন। সে আমাকে বলতেছে, আরে আমরা তো মরে যাব, আমাদের ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, তাদেরকে একটা ভবিষ্যৎ, তাদেরকে একটা গড়ে দিয়ে যেতে হবে না? সে আমাকে এই কথা বলে, আর আমি এদিকে তার জোয়ান বউ। কি যে করি বন্ধুরা, নিজেরও ভালো লাগে না। যাই হোক, সে আমাকে বলল, সিয়াম কি করতেছে? আসলে আমি তখন তাকে বললাম, সিয়াম তো পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত দেখতেছি, ছেলেটা মোবাইল খুব একটা বেশি টিফাটিপি করে না। তখন ও আমাকে বলল, আরে তুমি একটা কাজ করো, ও আমাদের যে ছোট রুমে আছে, এই রুমে অনেক দিন যাবৎ কেউ থাকে না, এখানে অনেক বেশি ছাড়পোকা আছে, তেলাপোকা আছে, তাছাড়া রুমটাও তো বৃষ্টি পড়ে কেমন যেন গন্ধ করে। তুমি একটা কাজ করো না, আমাদের রুমে ওকে থাকতে বলো। তাছাড়া তোমার বেডরুমে তো অনেক বড় একটা খাট, এক পাশে না হয় তুমি থাকলে, আর সিয়াম তো ছোট মানুষ, এক পাশে না হয় সিয়াম থাকলো, তোমার কি কোনো সমস্যা আছে? আমি তখন আমার হাজবেন্ডকে বললাম, না, আমার কি সমস্যা? আমার কেন সমস্যা হবে? সিয়াম যদি আমার সঙ্গে থাকে, আমার পাশে থাকে, সে তো ভালো কথা, আমি তার খোঁজখবর আরো ভালোভাবে রাখতে পারবো। তো আমি আমার হাজবেন্ডকে এই কথা বলে আমি তখন আমার হাজবেন্ডকে বললাম, ঠিক আছে, আমি সিয়ামকে এই কথা বলতেছি, তারপর দেখি ও থাকে কিনা। তখন আমার হাজবেন্ড বলতেছে, আরে ও একটু লাজুক মানুষ, আমার ব্যাগনেটা বুঝছো, তুমি ওকে একটু জোর জবরদস্তি করো, দেখবে ও থাকবে, আর একটু খেয়াল টেয়াল দায়িত্ব, যেহেতু আমি বাড়িতে নাই, না হলে আবার বড় আপু আবার কল দিয়ে বলবে আমাকে যে আমার ছেলেটা গেল ওখানে তোদের এখানে, তোরা একটু ভালোভাবে খেয়াল টেয়াল রাখিস নাই। আসলে কি বলতো, আপু আমাকে অনেক বেশি হেল্প করেছে বুঝছো। এই যে আমরা যে বাড়িতে আছি শহরে, এই বাড়িটা বানাতে কিন্তু আপুই আমাকে 10 লাখ টাকা দিয়েছিল। এই যে আজকে আমি বিদেশে এসেছি, এই সব কিছুই আপুর দান। আপুই আমাকে টাকা পয়সা দিয়ে আজকে এই জায়গাতে নিয়ে এসেছে। তখন আমি বুঝতে পারলাম যে আমার হাজবেন্ডের আসলে এত আয় উন্নতি হওয়ার পিছনে একমাত্র হচ্ছে তার বোন, ঠিক আছে। তখন আমি বুঝতে পারলাম যে না, সিয়ামের ভালোভাবে আসলে একটু দেখাশোনা করতে হবে, কারণ না হলে আবার বড় আপু একটু অখুশি হয়ে যাবে আমার প্রতি, ঠিক আছে। বলবে যে রাজীবের বউটা একদমই ভালো না, রাজীব এত ভালো, ঠিক আছে, তারা যেন আমার কোনো খুঁত ধরতে না পারে। তখন আমি সিয়ামের ভালোভাবে খোঁজখবর নেওয়া শুরু করলাম। তখন ওনার সঙ্গে ফোনে আলাপ করতে করতে প্রায় 11টা বেজে গেল রাত। আমি সিয়ামের ঘরে গেলাম, গিয়ে তার দরজায় একটা টুকা দিলাম, গিয়ে বললাম, সিয়াম, কি বাবা, তুমি কি এত পড়াশোনা করবে? কি খাবার দাবার খাবে না নাকি? এদিকে তোমার জন্য আমিও এখনো পর্যন্ত না খেয়ে বসে আছি। সে আমাকে বলল, আরে মামি, আমার খেতে খেতে তো প্রায় রাত 12টা 12:30 বাজে, তোমরা খেয়ে ঘুমিয়ে যাও না, আমার জন্য কেন ওয়েট করতেছ? আরে ডাইনিংয়ে একটা প্লেটে আমার জন্য তরকারি আর ভাত রেখে তোমরা ঘুমিয়ে পড়ো। তখন আমি তাকে বললাম, না, পারবো না, তুমি আসো, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব, এটা তোমার মামার আদেশ। তখন সে আমাকে বলতেছে, ওই মামাও না এত আদেশ দেয় কেন তোমাকে? তোমাকে মামা এত কাজ কেন দেয় মামি? তখন আমি তাকে বললাম, আচ্ছা আমি কি রুমে আসতে পারবো নাকি বাহির থেকেই তোমার সঙ্গে আলাপ করতে হবে? তখন সে আমাকে বলল, আরে মামি এখন আসো না, এখন তো আমি পড়াশোনা করতেছি, এখন তো আর আমি শুয়ে নেই, বা এখন তো আমি কাপড় চেঞ্জ করতেছি না, তুমি আসো, এখন তো কোনো সমস্যা নেই। আমি তখন বললাম, ঠিক আছে আসতেছি। তারপর আমি গিয়ে ওর বইগুলো সব তুলে রেখে দিলাম টেবিলে, এবং তাকে বললাম, আসো, ভাত খাবে, আর পড়াশোনা করতে হবে না, এত পড়াশোনা করলে তোমার মাথার ব্রেন 2 দিনেই খারাপ হয়ে যাবে, এত পড়াশোনা কেউ করে নাকি? আরে তোমার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, এই যুগে তো কোনো ছেলে এরকম এত পড়াশোনা করে না। আমি যে ছেলেকেই দেখি সবাই মোবাইল, তারপর হচ্ছে টিকটক, ফেসবুক, কত কিছু, বন্ধুদের সঙ্গে আড্ডা, কিন্তু তুমি একদমই ব্যতিক্রম। তখন সে আমাকে বলল, হয়েছে হয়েছে মামি, চলো খাবার খেতে যাই, প্রচন্ড ক্ষুধা লাগছে। এই কথা বলে আমি তাকে নিয়ে গেলাম। তখন আমি তাকে ডাইনিংয়ে খাবার বেড়ে দিলাম, মাংসের তরকারি দিয়ে, আর আমিও খাচ্ছি। আসলে বন্ধুরা, আমি কি খাবো বলেন তো? আমি এক নলা মুখে দিয়ে সিয়ামের দিকে তাকিয়ে আছি। ছেলেটা এত সুন্দর আর এত কিউট, আমার মনে হচ্ছে, ইস, এত সুন্দর ছেলে যদি আমাকে ভালোবাসতো, আমাকে যদি আদর করতো,
আমার কেন জানি মনে হচ্ছে ওকে আমি একটু ছুঁয়ে দেই, ওকে আমি একটু টাচ করি। আমার খুব ভালো লাগতেছে। ও শরীরটা একেবারে তুলার মতো, দেখতে অনেকটা মিষ্টি লাগে ছেলেটার চেহারা। এত মিষ্টি হতে পারে কোনো মানুষ? ও লম্বায় অনেক ফিটফাট। আসলে আমি অনেক লম্বা, কিন্তু আমার হাজব্যান্ড আমার মতো এত লম্বা না, এত ফিটফাট না, একটু বুড়িয়ালা, একটু কেমন যেন। যাই হোক, হাজব্যান্ড তো, হাজব্যান্ডকে নিয়ে এত বাজে কথা বলতে পারি না। দিন শেষে হাজব্যান্ড যেরকমই হোক, হাজব্যান্ড তো হাজব্যান্ডই। তবে এই ছেলেটা আমার বাগ্নে, আসলে সিয়ামের সঙ্গ পেতে আমার খুব ইচ্ছে করতেছে। আমি না খেয়ে এক নলা ভাত মাখালাম। ভাত মাখিয়ে আমি সিয়ামের মুখে ভাতটা তুলে দিলাম। দিয়ে আমি সিয়ামকে বলতেছি, এই যে সিয়াম, এই ভাতটা তুমি খাও, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। তখন সিয়াম আমাকে বলতেছে, মামি, তোমার হাতের খাবার আমি কেন খাবো? তুমি কি আমার বউ নাকি? হ্যাঁ, আরে আমাকে খাইয়ে দিবি আমার বউ। আর তুমি তো আমার মামার বউ। তুমি মামা যখন বিদেশ থেকে আসবে, তুমি মামাকে খাইয়ে দিবে, আমি মামি খেতে পারবো না। আমি তখন তাকে বললাম, দেখো সিয়াম, তুমি তো বড্ড বেশি পাকা হয়ে গেছো। হ্যাঁ, তোমার বউ, মামার বউ, কি বলতেছে এগুলো? শোনো, আমি তোমার মামি, বুঝছো? তুমি আমার সন্তানের মতো। হ্যাঁ, নাও, আমি তোমাকে যেটা দিয়েছি সেটা তুমি খেয়ে নাও। তখন সিয়াম আর কোনো কিছু বলল না। আমি সিয়ামকে খুব ভালোভাবে ওর মুখে হাত ঢুকিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, আর ওর ঠোঁটগুলো আঙুল দিয়ে মুছে দিচ্ছি। আমার খুব ভালো লাগতেছে। আর বাঁ হাত দিয়ে ওর গালে একটু ওর দাড়িগুলো আমি টাচ করে দিলাম। আসলে আমার খুব ভালো লাগতেছিল। তখন ও আমার দিকে আসলে একটু লজ্জা পাচ্ছিল। আমি ওর দিকে চোখে চোখ রাখতেছি, ও আমার দিকে অনেকক্ষণ চোখে চোখ রাখলো। পরে কি জানি হয়ে গেল, ওর লজ্জা পেয়ে চোখটা সরিয়ে নিল। আমি বুঝতে পারলাম যে সিয়াম অনেকটাই লাজুক, মানে কথাবার্তা খুবই কম বলে এবং সবসময় নিচের দিকে চেয়ে থাকে। মানে এইরকম ছেলে, ওর মতো ছেলে আমি খুব কম দেখেছি। আরে, আমার মতো একটা এত সুন্দরী মানুষ, ওকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি, তারপর ওকে আবার ভাত বেড়ে দিচ্ছি। এইরকম হলে, এতক্ষণে হলে, অন্য কোনো পুরুষ বা অন্য কোনো ছেলে হলে এতক্ষণে পাগল হয়ে যেত। সে তো আমাকে বলতো, চলেন যাই। হ্যাঁ, সেই জায়গায় সিয়াম কোনো সুযোগই নিতে চাচ্ছে না। আসলে মানুষ সবাই একরকম হয় না। তো সিয়াম সেদিক থেকে অনেকটাই আলাদা, অনেক ভালো একজন মানুষ। তারপর বন্ধুরা, ওকে খাওয়া দাওয়া শেষ করিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার রুমে। তখন আমি সিয়ামকে বললাম, সিয়াম, তোমার মামা বলেছে তুমি আমার সঙ্গে ঘুমাতে আমার রুমে। তোমার ওই রুমে সমস্যা হবে। আসলে ওই রুমটা অনেকদিন যাবৎ এই পড়ে রয়েছে, একা একা, বৃষ্টিও পড়ে। তাছাড়া ওই রুমের খাট, তুষক, আলমারি খুব একটা বেশি ভালো না। তুমি আমার রুমে থাকতে পারো, আমার বেডরুম তুমি শেয়ার করতে পারো। তাছাড়া তোমার এখানে আলমারি, সুকেস, আয়না সব কিছুই আছে, তুমি নিজের মতো করে এখানে থাকতে পারো। তখন সিয়াম আমাকে বলতেছে, মামি, এইখানে থাকলে তোমার সমস্যা হবে। আমি একটা ছেলে মানুষ, তাছাড়া আমার একটা পার্সোনালিটি আছে, তোমার একটা পার্সোনালিটি আছে। আর এটা কেমন হয়ে যায় না? বেডরুম স্বামী স্ত্রী ঠিক আছে, কারণ তাদের ভিতরে আসলে কোনো প্রাইভেসি নেই, কিন্তু আমাদের ভিতরে তো একটা প্রাইভেসি, একটা দূরত্ব আছে, তাই না মামি? তো এটা আসলে হয় না। আমি ওই রুমেই ঠিক আছি, তুমি এই রুমে থাকো, কেমন? তখন আমি তাকে বললাম, ঠিক আছে, তোমার ইচ্ছে। তবে তোমার মামা বলেছিল, তুমি যদি না শোনো, তোমার মামা ভাববে আমি তোমার আদর যত্নে কমতি রেখেছি। তখন তো তোমার মা, তোমার মামা সবাই মিলে আমার মাথা খেয়ে নিবে, আমার মাথায় কাতাল ভাঙবে, বলবে আমার ছেলেটা তোমাদের বাড়িতে গেলেও একটু আদর যত্ন কোনো কিছু করি নাই, একটু ভালোভাবে তোমাকে রাতে ঘুমাতেও দেয় নাই। কত কিছু বলবে বলো তো। সিয়াম একটু মুচকি হাসি দিয়ে সে চলে গেল। সে বলল, মামি, এইটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি মামাকে আর আমার আম্মুকে আমি ম্যানেজ করে নিব না। তারপর সিয়াম সে তার রুমে চলে গেল, সে ঘুমিয়ে পড়ল। আর এদিকে বন্ধুরা, আমার তো রাতের ঘুম একেবারেই বলা চলে হারাম হয়ে গেছে। আমি তো ঘুমাতেই পারতেছি না। কি করে ঘুমাই বলেন তো? এত সুন্দর স্মার্ট একটা ছেলে, এই প্রথম আমি আসলে তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছি। আমি আমার হাজব্যান্ডকেও এর আগে কখনো নিজ হাতে ভাত খাইয়ে দেই নাই, সেই জায়গায় আমি সিয়ামকে খাইয়ে দিয়েছি। আসলে ওর প্রতি আমি আসক্ত হয়ে গেছি। ছেলেটাকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করতেছে। ছেলেটার মুখে, চোখে, ঠোঁটে সব জায়গায় কেমন যেন একটা মারাত্মক লেভেলের একটা নেশা কাজ করে। ওকে কাছে পেলে মনে হয় আমার অনেক বেশি ভালো লাগবে। আসলে কি করে যে ওকে আমি কাছে পাবো, আমি তো সেটাই বুঝতেছি না। এই সমস্ত কিছু
চিন্তা করতে করতে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আসলে নিজেই বুঝতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আসলে সিয়াম ওয়াশরুমে আসছে গোসল করার জন্য। আসলে ওর আর আমার একটাই ওয়াশরুম, গোসলখানা। তবে আমার ভিতরে আরেকটা ওয়াশরুম আছে, এটা আমি ইউজ করি না কারণ এমনিতেই। তো যাই হোক, সিয়াম গোসল করতেছে, আমি ওর জন্য ঘুম থেকে উঠে সোজা ডিরেক্ট মুখ হাত পা না ধুয়ে আমি গেলাম ডিরেক্ট কিচেন রুমে গিয়ে আমি আসলে রান্না বানাচ্ছিলাম ওকে নাস্তা দিব, ও কলেজে নিয়ে যাবে বলে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সে আসলো। সে আমাকে বলতেছে, মামি তাড়াতাড়ি আমাকে কিছু একটা দেও, আমি খেয়ে বেরিয়ে যাই। তখন আমি তাকে বললাম, শুনো, আজকে প্রথম দিন যাচ্ছ, খেয়ে যাও, সাথে একটা টিফিন বক্স দিচ্ছি, সেটা নিয়ে যাও। সে আমাকে বলতেছে, আমি কি বাচ্চা নাকি? আর আমি দুপুরে চলে আসব, আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না, তুমি শুধু আমাকে একটু পাউরুটি আর ডিম দাও, আমি খেয়ে চলে যাই। তো ছেলেটা কোনোভাবে শুনলো না, সে আসলে খেয়ে তারপরে চলে গেল। তারপর বন্ধুরা সে দুপুরবেলা চলে আসলো। তখন আমি সিয়ামকে বললাম, কেমন চললো প্রথম দিনের ক্লাস? সে বলল, মামি অনেক ভালো হয়েছে, আর কলেজের সবাই আমার সঙ্গে ফ্রেন্ডলি আলোচনা করেছে। আমি বললাম, হ্যাঁ, কেউ কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? আরে তুমি তো মানুষটা এরকম। সে আমাকে বলতেছে, কি বলতেছেন মামি আপনিও আমাকে? তখন সিয়াম অনেকটা লজ্জা পেয়ে ঘরে চলে গেল। সেই যে ঘরে গেল, দুপুরে গোসল টুসল করলো না, কোনো কিছু করলো না, ভাতও খেতে আসলো না। আসলে আমি বুঝতেছি না কোনো কিছু, ছেলেটা কি অসুস্থ হয়ে পড়লো নাকি? তারপর আমার শাশুড়ি আমাকে বলতেছে, কি গো ফারজানা, রাজীবের বউ কই তুমি? সিয়াম কি খাওয়া দাওয়া করলো? ওর তো কোনো খোঁজখবর দেখতেছি না, ওর রুমও বন্ধ। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা আপনি যান তো, আপনি আপনার রুমে যান, আমি সিয়ামকে দেখতেছি। ওকে অনেক ডাকার পরেও বন্ধুরা ওর রুমের দরজা খুলতেছিল না। তখন কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা খুললো। আসলে গিয়ে দেখি ও শুয়ে আছে, ওর শরীরটা অনেক বেশি গরম হয়ে আছে। আমি বুঝতে পারলাম ছেলেটার জ্বর হয়েছে। কোনো কিছু না বলে আমি ওকে ডিরেক্ট আমার রুমে নিয়ে আসলাম। সিয়াম আমার রুমে কোনোভাবে আসতে চাইছিল না। আমি সিয়ামকে বললাম, সিয়াম তুমি যদি এমন করো তাহলে কিন্তু খুব খারাপ আছে, আমি তোমার মায়ের কাছে ফোন করে সব বলে দেব, ঠিক আছে? তুমি আজকে থেকে আমার রুমে থাকবে, আমার সঙ্গেই থাকবে, আর এটা তোমার মামার আদেশ, তোমার মামির আদেশ। এই যে তোমার জ্বর হয়ে গেছে, হ্যাঁ, তুমি কারো কাছে বলেছো? তোমার মা যদি এই ব্যাপারটা জানে তোমার জ্বর হয়েছে আর আমি এই খবরটা জানি না, তখন আমার কি হবে একটাবার তুমি ভেবে দেখেছো? সে আর কোনো কিছু না বলে আমার রুমে আসলো। আমি ওকে পানি নিয়ে এসে ওকে ও একটা জুট নিয়ে ওকে আমি জলপট্টি দিলাম ওর মাথায়। জলপট্টি দিতে দিতে ওকে একটু সেবা যত্ন করলাম, ওর হাত পা টিপে দিলাম, তারপর ওর কাপড় চোপড় সব চেঞ্জ করে দিলাম। উফ, ছেলেটার বডিটা যতই দেখি ততই আমার ভালো লাগে। যাই হোক, এইভাবে ছেলেটার সেবা যত্ন করার পর সারা রাত ও সুস্থ হলো। পরের দিন ও আমাকে বলল, মামি আজকে আমি কলেজে যাব না, আজকে সারাদিন বাসায় থাকবো। পরের দিন আমি দেখতে পারলাম সিয়ামও আমাকে একটু একটু পছন্দ করা শুরু করে দিয়েছে। করবে না কেন বলেন তো? সারা রাত ওর যে সেবা যত্ন করেছি। কিন্তু বন্ধুরা, ওকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু আমি ওর সঙ্গে ওই কাজ করতে চাই না, কারণ আমি আমার স্বামীর বাগ আমি চাই না কাউকে দিতে। পরের দিন সিয়াম, আসলে ছেলেরা যে একটু উল্টো পাল্টাভাবে ঘুমায় এটা ঠিক, রাত্রেবেলায় যেই সুস্থ হয়েছে আমি মাঝখানে কুলবালিশ দিয়েছিলাম, কুলবালিশ সরিয়ে সে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এখন আমি ওকে কোনোভাবেই ছুড়াতে পারতেছি না। আসলে ও যখনই আমাকে জড়িয়ে ধরেছে বন্ধুরা, আমার পুরো শরীর একেবারে গরম হয়ে গেছে, একেবারে আমার হার্ট বিট পুরো একদম বেড়ে গেছে। আমার মনে হচ্ছে না, আমি আর নিজেকে কোনোভাবে আটকাতে পারতেছিলাম না, কোনোভাবেই যেন নিজেকে কোনোভাবেই কন্ট্রোলে আনতেই পারতেছিলাম না। আসলে শরীরের হার্ট বিট এমনভাবে বেড়ে গেছে বন্ধুরা, সেইটা আমি আর তোমাদেরকে কোনোভাবে বলে বোঝাতে পারতাম না। এই একটা 20 বছরের একটা যুবক, একটা ছেলে, সুন্দর এবং স্মার্ট, হ্যাঁ, যদি আপনাকে জড়িয়ে ধরে তাহলে বলুন তো কেমন লাগে? আমি আসলে যতই চাচ্ছি ওর হাতটা ওর পাতটা আমার উপর থেকে ছড়াতে, ও ততই যেন আমার উপরে দিচ্ছে। সিয়ামকে এটা আসলে ঘুমের ভিতরে দিচ্ছে না আসলে ঘুমের বান্দরে দিচ্ছে, আমি আসলে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। কিন্তু বন্ধুরা, ও যত আমাকে জড়িয়ে ধরতেছে আমার শরীর যেন ততই হার্টবিট বেড়ে যাচ্ছে। নিজেকে কোনোভাবেই যেন আমি আটকাতে পারতেছিলাম না। এক প্রকার আমি আর কোনোভাবে আটকাতে পারতেছিলাম না, আমি ওকে জড়িয়ে ধরলাম। আসলে সেদিন রাতে
নিজের অজান্তেই যে কি হয়ে গেছিল নিজেও বুঝতে পারি নাই। সকালবেলা উঠে দেখি বিছানার অবস্থা একেবারে খারাপ। তখন আমার ভাগনা সেও বলতেছে, মামি কি হয়েছে রাতে, কি করেছেন আপনি? আমি তাকে বললাম, কি করেছি আমি? রাতে কি করেছো তোমার মনে নেই? হ্যাঁ, তুমি তো মামিকে জড়িয়ে ধরে মামির হাত পিঠে একেবারে পুরো বাড়িয়ে দিয়েছ। আর কি হয়ে গেছে দেখো। তখন সে আমাকে বলতেছে, মামি আমি তো আগেই বলেছিলাম যেন আমি না ঘুমাই। আসলে মামি বলেন তো, আপনাকে দেখলেই আমি লজ্জা পাই, কারণ আপনাকে বিয়ের সময় থেকে আমার খুব পছন্দ ছিল। এই জন্য আপনার চোখে চোখ রেখে আমি থাকতে পারি না। মামি আপনাকে আমার খুব পছন্দ, বুঝছেন? আসলে আপনি আমার ক্রাশ, কিন্তু মামি হন বলে আপনাকে সাহস করে কখনো কোনো কিছু বলতে পারি নাই। যদি আপনি আম্মুর কাছে মামার কাছে বলে দেন। আমি তখন সিয়ামকে বললাম, আচ্ছা তাই নাকি, তাহলে এই ঘটনা। তারপর সিয়াম আসলে বলতেছে যে হ্যাঁ, এটা আসলে অনেক আগে থেকেই, আরও প্রায় 7-8 বছর আগে থেকে। তো তখন আসলে এই ঘটনা কখনো বলা হয় নাই, কারণ ভিতরে একটা ভয় কাজ করতো, এই জন্য। তখন আমি বুঝতে পারলাম যে আসলে সিয়াম কেন এত বেশি লজ্জা পায়, সিয়াম কেন আমাকে দেখলেই মানে চলে যায়। আমি এখন গিয়ে আসলে বুঝতে পারলাম। তখন আমি সিয়ামকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কাহিনী। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে যেভাবে বলতেছি তুমি এখন থেকে সেইভাবে কাজ করবে। আর এইভাবে করলে দেখো, শ্বশুর শাশুড়ি আমার তারাও কোনো কিছু বুঝতে পারবে না, তোমার মামা তোমার আম্মু কেউ কোনো কিছু বুঝতে পারবে না, আমাদের নিজেদের ভিতরেই হবে। তখন সিয়াম আসলে ইদানিং আমি দেখতেছি সে আসলে আমার প্রেমে পুরো অন্ধ হয়ে সে কলেজেও যাচ্ছে না। তখন আমি সিয়ামকে বললাম, সিয়াম তুমি আগে কি ভালোভাবে পড়াশোনা করতে। দেখো সিয়াম, আমি তোমাকে দিনে কখনো এটা দিতে পারবো না। আমি তোমাকে যখন যেটা খাওয়া উচিত তখন সেই জিনিসটা খাওয়া উচিত। আমি তোমাকে ওইটা রাতেই দিব, মানে রাতেই দেব। কারণ দিনের বেলা আমার শ্বশুর শাশুড়ি যদি তারা এই জিনিসটা দেখে ফেলে বা তারা ধরে ফেলে, সিয়াম এটা আমার সংসার, আমার সংসারটা ভেঙে যাবে। তুমি কি চাও তোমার মামির সংসারটা ভেঙে যেতে সিয়াম? তখন সিয়াম বলল না। তখন আমি সিয়ামকে বললাম, সিয়াম শুনো, নুবে পাপ পাপে মৃত্যু। তুমি যদি চাও এই জিনিসটা ধীরে ধীরে অনেক দিন খেতে, তাহলে তোমাকে এই সমস্ত রুলস মেনটেন করতে হবে। শুধু রাতে, দিনে তুমি কলেজে থাকবে, প্রচুর লেখাপড়া করবে, আর রাতে আমরা দুজন মাস্তি করব। আর শোনো, এইভাবে হলে তুমি যদি মামির কথাবার্তা মেনে চলো, মামির আদেশ মেনে কাজ করো, তাহলে কেউ টের পাবে না। তুমি পড়াশোনাও করলে আর এদিকে মজা মাস্তিও করলে, আর আমারও হলো, তোমার মামা তোমার আম্মু কেউ কোনো কিছু জানতে পারবে না, ঠিক আছে? তারপর বন্ধুরা, সিয়াম আর আমার ভিতরে এইভাবে আসলে অনেক দিন আমাদের ভিতরে একটা সম্পর্ক চলতেছে, একটা গোপন একটা সম্পর্ক। তো সিয়াম আমার কথা মতো সব কাজ করে, আমার আদেশ মানে। আর একটা মেয়ে আসলে বুঝে শুনে সব কাজ করে, সে জানে আসলে কোন জায়গায় সমস্যা হবে বা কোন জায়গায় সমস্যা হবে না। সো সিয়াম যেহেতু আমার আদেশ মেনে সে কাজ করতেছে, আমাদের ধরা পড়ার কিন্তু কোনো চান্সই নেই। তো বন্ধুরা, এইভাবে চলতেছে আমাদের দিনকাল, আমাদের জীবনযাপন। তোমাদের কাছে আজকের টপিকটি, আজকের সংলাপগুলো কেমন লাগলো, আজকের স্টোরিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবে। আর এই ধরনের গল্প শুনতে যদি তোমরা বেশি বেশি পছন্দ করো বা আরও যদি শুনতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও নিত্য নতুন অনেক সুন্দর রোমান্টিক ইমোশনাল স্টোরি নিয়ে আসার জন্য, যাতে করে তোমরা এন্টারটেনিং হও, তোমাদের মন যেন অনেক বেশি ভালো হয়। ঠিক আছে, আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আল্লাহ হাফেজ।